নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ট্রাম্পকে শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে কি বলবেন নরেন্দ্র মোদী। আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুদিনের জন্য আমেরিকা যাচ্ছেন। এই যে ভিডিও যখন আমরা করছি এই সময় প্রধানমন্ত্রী আকাশে আছেন, অর্থাৎ প্যারিস থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গভীর রাতে তিনি আমেরিকা পৌঁছে যাবেন। আগামীকাল অর্থাৎ ভারতীয় সময় 13ই ফেব্রুয়ারি তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা। ডোনাল্ড ট্রাম্পের এই যে দ্বিতীয়বার তিনি মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাচ্ছেন এবং আগামীকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে একান্ত বৈঠক এবং তারপর হোয়াইট হাউসে মোদির সম্মানে, ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে মার্কিন প্রেসিডেন্ট নৈশভোজের আয়োজন করেছেন। সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা কাটাচ্ছি, যে সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কিন্তু গোটা বিশ্বেই কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল তারা খানিকটা কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন যে এই বৈঠকের প্রাপ্তি কি হয়। খুব গুরুত্বপূর্ণ যে এই বৈঠক অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সফর এবং ট্রাম্পের সঙ্গে তার বৈঠক প্রায় সমান গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ তারাও খুব কৌতূহলী। তার কারণ হচ্ছে যে এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হবে, এইটা মোটামুটি এখন পরিষ্কার। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি 3 দিন আগে তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে, তিনি প্রশ্নোত্তরে বলেছিলেন যে নির্দিষ্ট করে বাংলাদেশের কথা তিনি বলেননি, কিন্তু বলেছিলেন যে সাউথ এশিয়া অবশ্যই উঠবে, নিরাপত্তা অবশ্যই উঠবে, আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা, সুরক্ষা এই বিষয়গুলি উঠবে। কূটনীতিকরা রাজনীতিক নন, তারা পলিটিশিয়ান নন, ফলে তারা কখনোই কোনো কথা একেবারে স্পষ্ট করে, তার কারণ তাদের কোনো দায় নেই সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করার বা যোগাযোগ রক্ষা করার। কিন্তু তারা যেটুকু যা বলেন তার মধ্যে অনেকটা থাকে, 2 লাইন বললেও সেটা আসলে 20 লাইনের সমান। বিক্রম মিশ্রি যা বলেছেন তাতে এটা স্পষ্ট যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গ এই আলোচনায় উঠে আসবে এবং সেটা স্পষ্ট যে আঞ্চলিক সুরক্ষার প্রশ্নেই বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসবে। এখন এই যে বৈঠকটি এমন একটা সময় হতে যাচ্ছে যে সময়তে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আবার একটা টানাপোড়েন শুরু হয়েছে। 7ই ফেব্রুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাস আগে যদি আমরা ফিরে যাই তাহলে তখন দেখা গিয়েছিল যে দুটো দেশের মধ্যে সরকারি পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে সম্পর্কটা অত্যন্ত খারাপ ছিল। তারপর দুপক্ষই খানিকটা দড়ি ছেড়েছে এবং দুপক্ষই কাছাকাছি আসার চেষ্টা করেছে। ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য এবং সেই বৈঠকটাকে সব মহলই বলেছে যে খুব সাকসেসফুল, সফল বৈঠক। এবং তারপরে দেখা গিয়েছিল যে এই যে পারস্পরিক বিবৃতির লড়াই যেটা হয় কূটনৈতিক, এইটা একটা বড় কৌশল, সেটাও খানিকটা মানে নিয়ন্ত্রিত হয়েছিল, অর্থাৎ কথায় কথায় খুব বড় ধরনের হুঙ্কার কোনো তরফ থেকে হয়নি। মাঝখানে সীমান্তে কিছু বিরোধ হয়েছে এবং সেখানে দেখা গিয়েছিল যে দুই দেশের সীমান্তবাসী তারা নিজেদের মধ্যে কোথাও কোথাও ছোটখাটো সংঘর্ষ হয়েছে, কিন্তু সেখানেও দেখা গিয়েছে যে একেবারে সরকার যাকে বলে অর্থাৎ বাংলাদেশ সরকার এবং ভারত সরকার তারা খুব সরাসরি ওই প্রসঙ্গের মধ্যে ঢোকেনি। কিন্তু হঠাৎ করে পরিস্থিতিটা বদলে গেল গত সপ্তাহে, যখন শেখ হাসিনা তিনি দিল্লি থেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিনি সভা করলেন এবং সেই সভাতে তিনি ইউনূস সরকারকে অভিযুক্ত করলেন, কাঠগড়ায় তুললেন বারেবারেই যে ইউনূস সরকার কিভাবে বাংলাদেশকে ধ্বংস করছে, কিভাবে সেখানে জঙ্গি তৎপরতা বেড়ে যাচ্ছে। এবং হাসিনা যখন এই বক্তৃতা শুরু করতে যাবেন তার আগেই 32 নম্বর ধানমন্ডি, ঢাকার ঐতিহাসিক বাড়ি, যে বাড়ির সঙ্গে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের গোটা বাংলাদেশের ইতিহাসটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল, সেই বাড়ি ভাঙতে একদল লোক জড়ো হলো এবং খুব আশ্চর্যে সবাইকে অবাক করেছে, গোটা পৃথিবী অবাক বিস্ময়ে যেটা দেখলো যে একটা সরকার আছে সেখানে,
এমন নয় যে এটা 5 আগস্ট থেকে 8 আগস্ট এই মধ্যবর্তী সময়ে সত্যিই বাংলাদেশে কোনো সরকার ছিল না, সেনাবাহিনী সরকারিভাবে ক্ষমতা নেয়নি, কিন্তু সেনার শাসনে দেশটা ছিল। ওই সময় সরকার ছিল না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে একটি সরকার আছে। তারপরেও দেখা গেল যে একটি ঐতিহাসিক স্মারক কিভাবে কিছু উন্মত্ত জনতা গিয়ে ভেঙে দিল, সেখানে পেলোডার নিয়ে যাওয়া হলো, বুলডোজার নিয়ে যাওয়া হলো, এবং মানে অকথ্য সে কাহিনী, অকথ্য এবং উল্লাস, সে উল্লাস মানে কি বলবো, মানে শিহরণ জাগানো উল্লাস আমরা লক্ষ্য করেছি। এবং একটা সভ্য দেশে যে এরকম ঘটতে পারে এটা অকল্পনীয়। আরো অকল্পনীয় ছিল যে সরকার হাত গুটিয়ে বসে থাকলো। এখন এই যে ঘটনাটা, এই ঘটনার পর বাংলাদেশ সরকার প্রবলভাবে গোটা বিশ্বেই তারা চাপে পড়ে, এবং এই চাপ মুক্ত হওয়ার জন্য এবং দেশের মধ্যেও কিছু কিছু প্রশ্নের মুখে তারা পড়ে। তার ফলে দেখা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক তারা একটা বিবৃতি দিয়ে বলল যে এই গোটা ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী, এবং শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তৃতা করেছেন, অতএব ভারত সরকার যেন তাকে আর ফার্দার বক্তৃতা করতে না দেয়, এইরকম একটা বিষয়। এবং কূটনীতির ভাষায় এটা হচ্ছে যে এই গোটা ঘটনাটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকার তারা ভারত সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। প্রত্যুত্তরে ভারত সরকার যে স্ট্যান্ডটি নিয়েছিল সেটা হচ্ছে যে পরদিন বৃহস্পতিবার আবার আওয়ামী লীগের ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ঢাকার অনুরোধ ভারত রক্ষা করেনি। তারা কিন্তু শেখ হাসিনাকে আবার বক্তৃতা দেওয়ার জন্য মানে কোনো মানা করেনি। অতএব বৃহস্পতিবার আবারও শেখ হাসিনা তার দলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং স্বভাবতই সেদিন তিনি এই 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলার ঘটনা নিয়ে অনেক বেশি সরব ছিলেন। এখন ভারত সরকার কেন শেখ হাসিনাকে বারণ করলো না, আমরা খানিকটা এই আলোচনা একটু সেরে নিই। প্রথমত, ভারতের কূটনীতিকদের বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা তিনি একজন রাজনীতিক, তিনি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি সন্ন্যাসিনী নন। ফলে তিনি যে রাজনীতির কথা বলবেন এটাই স্বাভাবিক। আর তাকে এনে এখানে কিন্তু তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়নি। তিনি ভারতের আশ্রয়ে আছেন মানে এই না যে তিনি ভারত সরকার তাকে গৃহবন্দী করে দিয়েছে। গৃহবন্দী করলে পরে তার এই ধরনের বাক স্বাধীনতা থাকে না, তিনি এইভাবে প্রকাশ্যে কথা বলতে পারতেন না। ভার্চুয়াল মাধ্যমটা এখন এমনই যে কোনো একটা ময়দানে দাঁড়িয়ে বক্তৃতা করার, ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করার ব্যাপারটা একই। ভারত সরকার কেন বারণ করেনি তার আরো একটি বড় কারণ হচ্ছে যে এটা নতুন কিছু নয়। পৃথিবীতে যারাই বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তাদের সকলেই কিন্তু তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। আমাদের এখানে ভারতে দলাই লামা, তিনি দীর্ঘ সময়তে চীনের বিরুদ্ধে লড়াই করেছেন, এখনো তার বছরে অন্তত 3 থেকে 4টি বিবৃতি প্রচারিত হয় যেটা চীনের বিরুদ্ধে। তিনি একজন মানে তিনি একটি জাতিগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন, ফলে তিনি তার মতো করে তার বক্তব্য দেন। এর আগে আরো বেশ কয়েকজনকে ভারত আশ্রয় দিয়েছিল, প্রত্যেকেই কিন্তু এখানে বসেই তাদের রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন। অন্যান্য দেশ যেমন ব্রিটেনে প্রচুর মানুষ রাজনৈতিক আশ্রয়ে আছেন, তারাও কিন্তু রাজনীতির কথাই বলেন। তার মধ্যে তো সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তারেক জিয়া, তিনি বহুদিন ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখান থেকেই তিনি দলটা চালাচ্ছেন। ভারতের তৃতীয় যে বক্তব্যটি সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে কিন্তু ভারত সরকার বা শেখ হাসিনা নিজে এখানে উড়ে চলে এসছেন, যে তার একটা প্রাইভেট বিমান ছিল, সেই প্রাইভেট বিমানে করে তিনি পালিয়ে চলে এসছেন। এই পালিয়ে কথাটা কিন্তু ভারত সরকার মানতে নারাজ। ভারত সরকারের বক্তব্য যে এটাকে পালিয়ে চলে আসা কোনো মতেই বলা যাবে না, তার কারণ বাংলাদেশের একটি বিমান শেখ হাসিনাকে দিল্লিতে নামিয়ে দিয়ে গেছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর কদিন আগেই ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে সে কথা বলেওছেন যে 5 আগস্ট 2 সেনাপ্রধানের মধ্যে নিরন্তর কথাবার্তা হয়েছে। তার মানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলাপ আলোচনা, তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর জ্ঞাতসারেই শেখ হাসিনা দেশ থেকে এসছেন এবং তারাই তাকে পৌঁছে দিয়ে গিয়েছে, ফলে তাকে তিনি পালিয়ে এসছেন এ কথা বলা যাবে না। এবং বাংলাদেশের বক্তব্যের সঙ্গে ভারত আরো একমত নয়। এই যে তাকে অপরাধী বলে বলা হচ্ছে প্রত্যর্পণ, ভারত এটা মানতে রাজি নয় যে তিনি অপরাধী। কারণ তাদের বক্তব্য যে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তুমি তাকে নিজের দেশে বিচার করলে না কেন, কেন তোমার সেনাবাহিনী এসে তাকে পৌঁছে দিয়ে গেল, তুমি তো সেখানেই বিচার করতে পারতে। ভারত সরকারের আরো একটি বক্তব্য হচ্ছে যে হাসিনার সঙ্গে যে বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হচ্ছে এগুলি সবই কিন্তু এই 5 আগস্ট তিনি দেশ ছাড়ার পরের অভিযোগ। অর্থাৎ বেশ কিছু অভিযোগ
অধিকাংশ অভিযোগ, বেশ কিছু নয়, অধিকাংশ অভিযোগ যেগুলি হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কোথাও এই ধরনের কোনো মামলা, কোনো এফআইআর, এটা ধরে নেওয়া যায় যে ঠিক আছে প্রধানমন্ত্রী থাকাকালীন হয়তো এটা সম্ভব ছিল না, কিন্তু যে ক্রাইমগুলোর কথা বলা হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে তিনি দেশ ছাড়ার পরে সংগঠিত হয়েছে। যেমন প্রায় 250-র মতন খুনের মামলায় তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। সবাই জানে যে একজন প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের অপকর্মে যুক্ত থাকার চাইলেও সেটা সম্ভব নয়। স্বভাবতই ভারত সরকার তাকে যেমন প্রত্যর্পণের ব্যাপারে কোনো সাড়া শব্দ করছে না, তেমনি তার মুখ বন্ধও করেনি, তার মুখে সেলোটে বেটে দেয়নি যে আপনি কিছু বলবেন না। আরো একটি কারণ আমার মনে হয়, এটা আমার বিশেষভাবে মনে হয়, যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন তার সঙ্গে ভারত সরকারের দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই। ফলে এমন একজন মানুষের কণ্ঠরোধ করে ভারত সরকার নিজেও রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে অপদস্থ হতে চায় না। শেখ হাসিনা কি বলছেন? তিনি বলছেন যে বাংলাদেশে যেভাবে ইসলামিক মতাদর্শে বিশ্বাসী জঙ্গি সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে, যেভাবে জেলখানা থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের জামিন দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, মামলা প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া আমরা তো জানি যে 5 আগস্ট থেকে 8 আগস্ট যে মাৎসন্যায় চলেছিল, যে অরাজক অবস্থা চলেছিল, তার ফলে প্রচুর সেনা থেকে শুরু করে পুলিশের প্রচুর অস্ত্র লুট হয়েছিল। সেই অস্ত্রগুলো কিন্তু এখন হাত ঘুরে ঘুরে বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে চলে গিয়েছে। স্বভাবতই ভারত সরকার এই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, এবং শেখ হাসিনা তিনি তার দেশে গণতন্ত্রের বিপন্নতার কথা যেমন একদিক থেকে বলছেন, তেমনি একই সঙ্গে তিনি বলছেন কিন্তু যে বাংলাদেশের মধ্যে জঙ্গি তৎপরতা বেড়ে যাচ্ছে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এটাই সাবেক প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুতর অভিযোগ। এখন নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় এই সব প্রসঙ্গ কিন্তু আসবে, এবং সেটা বাংলাদেশ সরকারও খুব ভালো জানে, এবং মার্কিন প্রশাসনও এই আলোচনা উঠবে বলেই তারাও প্রস্তুতি নিচ্ছে। কিভাবে প্রস্তুতি নিচ্ছে তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে যে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নেই, একজন দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, এবং যে ইস্যুগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে, যেটা কিন্তু বোঝা যায় যে ট্রাম্প মোদির বৈঠকের আগে ওয়াশিংটন বা হোয়াইট হাউস থেকে ঢাকায় তাদের যে দূতাবাস, মার্কিন দূতাবাসের কাছে নোট চাওয়া হয়েছে, অর্থাৎ ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন এই বিষয়ে তারা জানতে চেয়েছেন। পরিস্থিতিটা কেমন? পরিস্থিতিটা অশান্ত। আমরা সবাই জানি যে জোর যার মুলুক তার মাৎসন্যায় চলছে, অর্থাৎ প্রশাসন কিছু আছে বলে মনে হচ্ছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এই বিষয়টি তুলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল। 2 নম্বর যে বিষয়টি তিনি তুলেছেন সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কর্তা ব্যক্তিরা নানা কথা বলেছেন, কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি জানতে চেয়েছিলেন নির্বাচন কবে, এবং তিনি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন, অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশন। এই ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে যে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। এর মানে হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা যাবে না। এইটা মার্কিন প্রশাসনের তরফে, ট্রাম্প প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। মোদি ট্রাম্পের বৈঠকের আগে মোহাম্মদ ইউনূসকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে, কেন এই প্রসঙ্গটা এসছে তার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন অংশ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বা প্রস্তাব খুব জোরালোভাবে তোলা হচ্ছে। একেবারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু মার্কিন প্রশাসন আভাস দিয়ে দিয়েছে যে এইটা হলে পরে তারা কিন্তু বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হচ্ছে এটা তারা মানবে না, বা এই ব্যাপারে তারা স্বীকৃতি দেবে না। আরো একটা বিষয় আছে যেখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ট্রাম্প মোদির বৈঠকটা নিয়ে খুবই উদ্বিগ্ন, চিন্তায় আছে, এবং সেই জন্যে তারা আগাম কিছু পদক্ষেপও করেছে। আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ঢাকায় ধানমন্ডির বাড়িটা ওইভাবে পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এবং অন্যত্র শেখ মুজিবের মূর্তি, ফলক, মুরাল এগুলোকে যে ধ্বংস করা, স্থাপনাগুলিকে ধ্বংস করা হয়েছে, এই গোটা ঘটনাটাকে তারা খুব কৌশলে চেষ্টা করেছে শেখ হাসিনা এবং ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া। অর্থাৎ হঠাৎ করেই আবার একটা ভারত বিরোধী বা ভারত সরকারের বিরুদ্ধে সরাসরি ময়দানে নেমে পড়েছে ইউনূস সরকার।
যথারীতি ভারত সরকারও এর খুব কড়া জবাব দিয়েছে। প্রথমত এখানে লক্ষণীয় যে ভারত সরকার শেখ মুজিবের বাড়ি ভাঙার তীব্র নিন্দা করেছে, যা ইউনূস সরকার অর্থাৎ শেখ মুজিবের যে দেশে সেখানকার সরকার এটা করেনি। আন্তর্জাতিক দুনিয়া, কূটনৈতিক মহল কিন্তু এই জিনিসগুলো পর্যবেক্ষণ করছে যে মোহাম্মদ ইউনূসের সরকার যে বিবৃতিটি দিয়েছিল তাতে তারা মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিল মাঝরাতে, অর্থাৎ বিরাট ধরে দুদিন ধরে বিরাট ধ্বংসযজ্ঞ হওয়ার পর তারপর তারা এরকম একটা বিবৃতি দিয়েছিল, খানিকটা এই যে অনেক হয়েছে আর নয় এবারে থামো, এইভাবে মানে ওই যাকে বলে যে একটু বকুনি দেওয়া, এই বকুনি তারা দিয়েছিল। কিন্তু একটা ঐতিহাসিক বাড়ি, যে বাড়িতে বসে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন বুনেছিলেন, সেই বাড়িটা যে এইভাবে সকলের সামনে ভেঙে ফেলা হলো, এই ঘটনার কিন্তু কোনো নিন্দা তারা করলো না। কারণ নিন্দা করার ক্ষেত্রে তাদের সমস্যা ছিল যে তারা তো এই বাড়ি ভাঙাটাকে আটকানোর জন্যও যায়নি। এটা তো ভাবতে কোনো বাধা নেই যে সরকার যদি চাইতো তাহলে কোনো জনতাই, তৌহিদি জনতা কি বিপ্লবী জনতা, কোনো জনতাই ওইভাবে গিয়ে একটি বাড়ি ভেঙে দিতে পারে না। অর্থাৎ সরকার খুব পরিকল্পিতভাবে সচেতনভাবে হাত গুটিয়েছিল। ঘটনাচক্রে এমন একটা সময় কিন্তু মোদি এবং ট্রাম্পের বৈঠক হতে যাচ্ছে, যেখানে একটা দেশ তার দেশের যে ঐতিহাসিক স্মারক, সেই স্মারক রক্ষার ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে বসে থাকে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টা ইউনূস সরকার পরে অনুধাবন করেছে যে তারা একটা মস্ত বড় ফাউল করে ফেলেছে, অর্থাৎ লাল কার্ড তাদের জন্য ঝুলছে। সেই ফাউলটা করেছে বলেই অপারেশন ডেভিল হান্ট তারা চালু করেছে, অর্থাৎ যেটা ইউনূসের তরফে মার্কিন রাষ্ট্রদূতকেও বলা হয়েছে এবং গোটা বিশ্বকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বার্তাটি দিতে চাইছে যে দেখো আমরা দেশে অরাজকতা বরদাস্ত করছি না, ওই জন্য আমরা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীকে নামিয়ে দিয়েছি অভিযান চালানোর জন্য। প্রশ্ন হচ্ছে যে 6 মাস ধরে সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু এই কাজটি করেনি এবং সেনাবাহিনী তো 5 আগস্টেরও অনেক আগে থেকে ময়দানে আছে, কিন্তু ইউনূস সরকার এটা করেনি। এবং এই 6 মাসের ঘটনা হচ্ছে যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। কেউই কিন্তু জোর দিয়ে বলছেন না যে সে দেশে তিনি খুব নিরাপদ। বহু মানুষই প্রকাশ্যে বলছেন যে আমাদের নিরাপত্তা নেই, আমাদের সুরক্ষা নেই। কিন্তু তারা বুঝতে পারছে যে হঠাৎ করে এই যে অভিযানটা শুরু হলো তার দুটি উদ্দেশ্য। একটা হচ্ছে বহির্বিশ্বকে দেখানো যে আমরা হাত গুটিয়ে বসে নেই, আমরা এই অরাজকতা থামাতে চাইছি। যে কারণে মাহফুজ আলম, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা, যার হাতে কোনো দপ্তর নেই, তিনি আসলে মোহাম্মদ ইউনূসের সহায়কের ভূমিকায় আছেন, কিন্তু তিনি একজন উপদেষ্টা। তিনি বারে বারে ফেসবুক পেজে যে বিবৃতি দিচ্ছেন, অর্থাৎ তিনি বলছেন যে এই মব কালচার চলবে না, অর্থাৎ এই যে জুলুমবাজি চলবে না, এইভাবে বাড়ি ভাঙা, স্থাপনা ভাঙা এগুলো করা যাবে না, এইভাবে যদি কেউ মব কালচার জারি রাখে তাহলে তাদের ডেভিল করে দেওয়া হবে, অর্থাৎ শয়তানদের সব জেলখানায় পোড়া হবে। এই যে কথাগুলো তিনি বলছেন, এগুলো বলছেন এই জন্যে যে ইউনূসের তরফেই তিনি কথাগুলি বলছেন, অর্থাৎ তিনি দেখাতে চাইছেন যে সরকার খুব অ্যাক্টিভ। এবং মাহফুজ আলমের একটা পোস্ট এটাও ছিল যে এই বাড়ি ভাঙার ক্ষেত্রে তিনি সব ভেঙে ধূলিসাৎ হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন যে এবার থামুন, সরকারকে কাজ করতে দিন। এখন দেখা যাচ্ছে সরকার কাজ দেখাচ্ছে, অপারেশন ডেইলি হান্ট। যদিও এই অভিযানে সবচেয়ে বেশি কেন প্রায় 90-95% যারা গ্রেপ্তার হয়েছেন তাদের 90-95% হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থক। ফলে বোঝাই যাচ্ছে যে অভিযানটাও মূলত একটি রাজনৈতিক অভিযান, এটা আসলে প্রশাসনিক অভিযান নয়। অর্থাৎ বাংলাদেশের যে মৌলিক সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কিন্তু ইউনূস সরকার যে আদৌ আন্তরিক নয়, সেটা অপারেশন ডেভিল হান্টে যারা গ্রেপ্তার হয়েছে তাদের চরিত্র বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে। তো স্বভাবতই এমন একটা সময়তে ট্রাম্প মোদির বৈঠক হচ্ছে, যেখানে মোদির হাতে কিন্তু অনেকগুলি অস্ত্র আছে, যে অস্ত্রগুলি তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য অন্তত ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করানোর তো চেষ্টা করবেনই। অর্থাৎ শেখ হাসিনাকে কেন ভারত ফেরত দিচ্ছে না, কিভাবে বাংলাদেশ সরকার পায়ে পা দিয়ে ঝগড়া করছে, এবং কিভাবে হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ কিভাবে এই গোটা উপমহাদেশ শুধু নয় দক্ষিণ এশিয়ার জন্য একটা বিপদের কারণ হয়ে উঠেছে। এবং মার্কিন গভর্নমেন্ট যারা গোটা বিশ্বে জঙ্গিবাদের অবসান চেয়ে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য এত কথা বলছে, তাদের জন্য কিভাবে বাংলাদেশ
বিপজ্জনক হয়ে উঠেছে, এই বিষয়গুলো কিন্তু নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে পেশ করবেন। একথা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প এই সব বিষয়ই তিনি জানেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা, এর রাজনৈতিক এবং কূটনৈতিক তাৎপর্য অনেক বেশি, তার অভিঘাতও অনেক বেশি। ফলে ট্রাম্প মোদির এই যে বৈঠক, এই বৈঠক এমন একটা সময় হতে যাচ্ছে যে বৈঠক আসলে ঢাকাকে খুব চিন্তায় রেখেছে, এবং মনে করা হচ্ছে যে এই বৈঠকে বাংলাদেশ, শেখ হাসিনা এবং চলতি রাজনৈতিক পরিস্থিতি, কূটনৈতিক সংঘাত, এই সব কিছু একটা বড় মাত্রা পেতে চলেছে। ডেফিনেটলি এখানে ভারতের নিজস্ব আরো অনেক এজেন্ডা আছে, রপ্তানি বাণিজ্য নিয়ে কথা হবে, অস্ত্র কেনাবেচা নিয়ে কথা হবে, আরো নানান বিষয় নিয়ে কথা হবে, বেআইনি অভিবাসীদের ফেরত নেওয়া, এই সমস্ত বিষয়ে কথা হবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে বাংলাদেশ এবং শেখ হাসিনা। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।